নমস্কার, কথা কাহিনীর আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের একটি মজার গল্প শোনাবো। কি গল্প বলুন তো? সে তো বলবই। আচ্ছা, ধরুন আপনার কোনো একটি জিনিস হারিয়ে গেছে। সেটি অনেক খোঁজার পরও কিছুতেই খুঁজেই পেলেন না। তারপর হঠাৎ করে যদি সেটা পেয়ে যান, তবে সেই আনন্দটা কিরকম দ্বিগুণ হয়ে যায় বলুন তো। আজ আপনাদের এক হারিয়ে যাওয়া হারাধনের গল্প শোনাবো। 100 বছর আগে হারিয়ে যাওয়া এক বর্মি বাক্স। সেখানে ছিল হিরে, মতি, চুনি, পান্না, আরো কত কি। তবে 100 বছর পেরিয়ে গেলেও সেই বাক্স উদ্ধার কর্মে কিন্তু একটুও বিরতি হয়নি। পাঁচু মামা, খেন্তি পিসি, দাদা মশাই, কথক, এমনকি একটি উটকোলকও সেই বাক্স লাভের আশায় ছোপ পেতে বসে আছে। কিন্তু শেষ পর্যন্ত সেই বাক্স কি উদ্ধার করা গেল? আর কেই বা উদ্ধার করলো? আর কোথা থেকেই বা করলো? সেটা জানতে তো পুরো গল্পটা শুনতে হবে, তাই না? আজ আপনাদের শোনাবো শ্রীমতী লীলা মজুমদারের পদি পিসির বর্মি বাক্স। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। আর গল্পগুলি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। আমার আজকের নিবেদন শ্রীমতী লীলা মজুমদারের পদি পিসির বর্মি বাক্স। পাঁচু মামার প্যাকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো, মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুরে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে আমার দিকে চেয়ে চিঁচি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস। তা নইলে পদি পিসির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে, বাক্স প্যাটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে পদি পিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন, আর মুক্তো আছে হাঁসের ডিমের মতন। মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে, তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের শালুয়ে নদী বয়ে গেছে, পাপের ওপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনেড খাওয়ালাম, খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা
আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতন দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার সুরসুরি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হাঁ করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে, আর গলার মধ্যিখানে একটা গুটলি মতন ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলি তোর তো জানা দরকার। এ কথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার প্রদীপিসি অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে হেসা চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে বলেছিলেন, এই খেয়েই তুম লোগো কো দেশ কো ऐसा দশা। থাকবে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর, বুঝলি? ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন ৩২ বিঘা ঘন শালবনের মধ্য দিয়ে। যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন, মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম। অথচ এদিকে মনে হয় দেদার টাকা টান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন, সেও একটা কথা। এইসব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাত পানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিল, আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল। তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বের করে তার ট্যাগ থেকে ৭.৫ আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিলে। প্রদীপিসি থান পড়া, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, আর তার উপর ২ হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগুলোই না। শেষটা তিনি হাত দিয়ে বললেন, ওরে বাটপাড়েরা, গাড়োয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমারা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতরা জিভ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরে এনেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেককে ছাল ছাড়িয়ে নেবে। তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ ৪টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামা ঠোক গিলে চোখ গোল গোল করে আরো কত কি বলল। প্রদীপিসির ভীষণ বুদ্ধি। ধা করে টের পেয়ে গেলেন যে খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি
খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদরখানিটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও একটা খুব ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়োমশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। প্রতিবেশী তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে। বলে চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রতিবেশী এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রতিবেশী একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রতিবেশী একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্দুক খুলে দেব, যা খুশি নিও। প্রতিবেশী খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্দুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রতিবেশীর চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রতিবেশীর মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছুই ঠাহর করতে পারবে না। কিন্তু প্রতিবেশী সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, এ যে আলাদিনের ভাড়ার ঘর, বেটা ঠ্যাঙাড়ে বাটপার, কি দাওটাই মেরেছিস। বলে 2 হাতে জড়ো করে এক ঢিবি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রতিবেশী থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চুপ রাও শালা, নয়তো সব প্রাইভেট পেপার খবরের কাগজে চেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর। পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, তাতে আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুতপানা মুখ করে বললেন, না না, গল্পটা বড় লোমহর্ষক কি না। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রতিবেশী সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো।
তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রতিবেশী বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি প্রতিবেশী এত শিগগির ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে প্রতিবেশীকে আর জিনিসপত্র পোটলা পাটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প, অবশ্যই ডাকাতের সঙ্গে খুঁড়োর যোগের কথা। প্রতিবেশী ছাড়া কেউ সন্দেহ করেনি। প্রতিবেশীও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তেই বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে, চুল খাড়া করে, চি করে বলতে লাগলো। আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রতিবেশী এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রতিবেশী নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলে। বললেন, নেই বললেই হলো, এই আমার বগল দাবা করা ছিল আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স কর্পূরের মতো উড়ে গেল, এ কি মগের মূল্য? বলে গরু খুলিয়ে, গরুর গাড়ির ছাউনি তুলিয়ে, বাঁশের বাঁধন আলগা করিয়ে, গাড়োয়ানের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রতিবেশীর হাঁটুতে এসা গুতিয়ে দিল যে প্রতিবেশী তখনই বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে, বলেই তো সিংহের মতন তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা তো কেউ বাক্সে কি আছে তা না জেনেই খুঁজছিল। এবার প্রতিবেশী কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই করে আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর তোরা তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়ওনি, ঘুমোয়ওনি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর পাঁচু মামা বলল, তারপর আর কি হবে? 1 সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারোর মুখে কথাটি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেলল। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রতিবেশীর বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথাও বলতে ছাড়ল না, বাক্স টাক্স সব প্রতিবেশীর কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রতিবেশী যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রতিবেশীর আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ
পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোকে তো সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোলছাড়া হয়ে গেল। শোকটা একটু সামনে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গেছিলেন যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে। জনমানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম পেঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখল। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরো বহু বছর বাদে প্রদীপিসি স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম একদিনে মনে পড়েছে, বলে চোখ বুঝলেন। তাই শুনে প্রদীপিসি শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? পাঁচু মামা বলল, সেই বাক্স আমি বের করব, কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করেই বসে আছি পাঁচু মামা লোমহর্ষক আরো কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো, আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, তা কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় কিছু চিহ্ন টিহ্ন পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রতিবেশীর শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময় পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চড়েও নেয়নি। কিন্তু 500 বার বলছি, মশাই আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সেসব আবছা হয়ে এলো। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের ওপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন। তার চোখ দিয়ে আগুনের হলকা বেরুচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরুচ্ছে, জিভ লক লক করছে। আরও দেখতে পেলাম যেন বাক্সর ঢাকনিটা খোলা হয়েছে, আর তার ভেতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন আর উট পাখির ডিমের মতন সব হিরে মণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ঘচ করে ট্রেন থেমে গেল। মামাবাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাতে। স্টেশনের বেড়ার পেছনে কতগুলি লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিন দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক,
একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামা বাড়ি যাব, গিয়ে গরম গরম। পাঁচু মামা এখানে আমার খুব কাছে ঘেঁষে এসে কানে কানে বলল, চুপ ইডিয়ট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতন বিপদ ঘনিয়ে আসছে? রক্তলোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করার শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দুর্সেচওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পাটলি ছেলেপুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও খড়খড় করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যেই শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কে যেন চেঁচাতে লাগলো, ও পাঁচুদা, ও মেজদিমণির খোকা, বলি এছো না আসনি? পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি, আহ বাঁচালি। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা, এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছেন, কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত লেজ মোচড়ালাম, শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম, সে কিন্তু নড়েও না, ওই রকম বসে ঘাস চাবায়। পাঁচু মামা বলল, ঘনশ্যাম তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকুর বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্য দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি, তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে দিব্যি ঘুমুচ্ছে, অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান, সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিসফিস করে আমাকে ইংরেজিতে বলল, এখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এইখানেই গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে? কবর আর ভূত কি আলাদা? ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার পোষাবে না। বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটাখট খটাখট শব্দ করে একটা ছ্যাকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেল। ঘনশ্যাম বললে,
ইয়ার কি ভালো লাগে না পাঁচু দাদা, বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল। অনেক রাতে মামা বাড়ি পৌঁছলাম। মনে পড়ল প্রদীপিসিও এমনই দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাইখুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মি বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে টরে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিড়মিড় করে বলল, চুপ, এটা শত্রুর আস্তানা। বুক থেকে হৃৎপিণ্ড উখড়ে নিলেও প্রদীপিসির বর্মি বাক্সর নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়ল। ঘরের মধ্য থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব এলো মজা দেখবার জন্য। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করল না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাই ইয়ার শিং বাগানো গোঁফ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভেতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার 1। সেজো দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন, তাতে আসন হয়ে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেঁসে যাবে। ওল্ড লেডি নাম্বার 1 স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুড়ি আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনই উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়েই তাতে উঠলাম। খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল পাশবালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কি সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির ওপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোবো। কাল তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সর গল্প বলবো। একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলুটা রেখে যাও, তাহলে কিচ্ছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন যে বলল স্পাই নাম্বার 1, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে
আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুলবাগান থেকে আর তার পেছনে আমবাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যই হোক, আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের পেন্টিলুন আর ছাই রঙের গলাবদ্ধ কোট পরে মুখে মাথায় কমফোর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ। এমনি সময় সুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার সূর্যের প্রথম আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছককাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আমকাঠির দাঁতন চেবাতে চেবাতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন। সেজো দাদামশাই বললেন, জানিস, এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন। বিলেত থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাড় ছাঁট চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার ওপর শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো। লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বেয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেয়ে আসবে না বলেছে। তাই না শুনে আমার ঠাকুরমা, পিসিমা আর জেঠিমারা হাত পা চুড়ে বললেন, ও মা, সে কি কথা গো, মেমদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকাশে রং আর মোড়া খেকো ফিগার হয়, ই যে বলিস তার ঠিক নাই। মেমরা যে ইয়ে পর্যন্ত খায় শুনেছি। ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই, মেমেও দরকার নেই, নতুন স্যুটগুলোতেও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না। ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন। ওইখানে রেলিং কেটে সিঁড়ি বানানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই, বাঁদর তাড়াবার জন্য। তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যা কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোররা অসুবিধে পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার শান্তি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়িটা অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া লাগালেন, আর ছোট কাকাকে ডেকে বললেন, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো 12 বছরের মেয়ের সঙ্গেই ছোট কাকার বিয়ে হয়ে গেল, এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার ইসবগুল নিয়ে আসছে, বলিস যে আমি বেরিয়ে গেছি। বলেই সেজো দাদামশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম
ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতন। মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটি পর্যন্ত দেখা গেল না। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রতিবেশীর বর্মি বাক্সর সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো খুব একটা হাসির গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার বাঁকে ঘুরেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কে একটা রোগালো ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জলচৌকিতে বসে রয়েছে। চারদিকে পান, বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামটা সবাই আছে। পান খেয়ে খেয়ে সব চেহারাই বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁ ভোঁ। কে যে কোথায় চম্পট দিল ঠাহরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই, খালি বামুন দিদি ঘোমটার ভেতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে দুপুর না গড়াতেই একেবারে ভেতরে এসে দাঁড়িয়েছে। চুলগুলো আমার সজারুর কাটার মতন উঠে দাঁড়ালো। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোক খোকা বাবু? তুমি আমি ছাড়া আর তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে পড়ল। অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম, ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব, সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনেছিলাম, সে নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবু তখনই তার খোঁজে বেরুলাম। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খাবার পর দেখি পূব দিকের ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুখানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই বিষম বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলেছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনো শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে না তাই শুনে এমনি কেউমেও শুরু করে দিল যে আমি সেখান থেকে চলে যেতে বাধ্য হলাম। সারা দিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে প্রতিবেশীর বর্মি বাক্সর গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলবার জন্যে রেডি হলেন, আর আমার বুক ঢিপঢিপ করতে লাগলো। দিদিমা বলতে লাগলেন, প্রতিবেশীর ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আধ সের দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভেজে খেতেন। কি তেজ ছিল তার! সত্যি মিথ্যে জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু
হাম্বা হাম্বা ডেকে ওর দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকালেন যে সে 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রতিবেশী একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে। এসেই মহা হইচই লাগালেন। কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে, কেউ চোখে দেখেনি সে বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? দিদিমা বললেন, কে জানে, মশলা টশলা হবে। ওই প্রতিবেশীর একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা। কালো রোগা ডিগডিগে, এক মাথা কোকড়া কোকড়া, তেল চুকচুকে চুলে টেরি বাগানো। দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশুনো কি কোনো রকম কাজকর্মের নামটি নেই। সারাদিন গোলাপি গেঞ্জি আর আত্মীর ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, শখের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারু কিছু বলবার জো নেই। প্রতিবেশী তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমাইশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে দেয়। গজারও তাই হলো। যখন আরো বড় হলো, গাঁজাগুলি খেতে শিখল, জুয়োর আড্ডায় গিয়ে উঠল। মাঝে মাঝে 1 মাস 2 মাস দেখা নেই, আবার একগাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রতিবেশী যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান। পাজি ছেলেকে পায় কে? হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঁঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনল, হীরের আংটি কিনল। বাড়ি শুদ্ধ সবাই থরিহরি কম্পমান। কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রতিবেশী অবধি চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকাচ্ছেন। আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতম পেঁচা ডাকছে, আর মাথার ওপর পুরনো কাঠের কড়িগুলো মটমট করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি। যার জন্যে ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরো লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জল না খেয়ে আর 1 মিনিটও থাকা অসম্ভব হলো। আস্তে আস্তে খাট থেকে নেমে পড়লাম। আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি 3টি কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের ঘুরঘুরটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছা করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি। এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সেজো দাদামশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম, দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে, হাত দিয়ে শীত কাটতে কাটতে, কানে মাংড়ি পড়া, লাল নেংটি, গায়ে তেল চুকচুকে সব ডাকাতেরা সেজো দাদামশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মকমলের চটি পায়ে দিচ্ছে।
এমন সময় ঠুস করে সেজো দাদামশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম। সেই চিমড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে। আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু কি একটা পেরেক না কিসে হোঁচট খেয়ে দূর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরুলো চিমড়ে ভদ্রলোক, এরপরে হয়তো বেরুবে দামড়া ডাকাত। ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজো দাদামশাইয়ের দরজা খুলে গেল এবং এবার স্বয়ং সেজো দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আঁতিপাতি করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে না কিসে হোঁচট খেয়ে সেজো দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তার ঠিক নেই। ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধহয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাহর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটে কাগজটা কড়কড় করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকের ওপর রোজকার মতন আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয়ে আর জ্বালালাম না। সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন দেখলাম প্রতিবেশী এসে পেছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া ষণ্ড চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট করে চুল ছাঁটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই না তো, নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে 1 বছর ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি? আমার আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব। কোথায় রেখেছিলে? প্রতিবেশী বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না। তুই নিস। বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস। আর দেখ, ওই বেটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গাঁজার ব্যবসা করেছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের কি গতি হবে? বলে আমাকে চুমু খেয়ে প্রতিবেশী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন এবং পেছন ফিরতেই দেখলাম যে হাতটা পেছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে। কাঁটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো এই সিঁড়িটা একটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুক্ত বাবু বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 পাইলাম।
নিধিরাম শর্মা। পুনঃ সব অনুসন্ধাদি গোপনে থাকিবে। অবাক হয়ে ভাবছি, সেজ দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়াকে টাকা দিলেন, কি অনুসন্ধান, এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতন ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজিয়ে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামা শুকনো ঠোঁট আরও শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বলল, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসিটা আবার কে? পাঁচু মামা অমনি হেন মুখটি করে বলল, ওদি পিসি দি সেকেন্ড। চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা, স্বয়ং সেজ দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছেন, এই দেখো তার প্রমাণ। পাঁচু মামা চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে, এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা গেল খুলে। আর সত্যি বলছি, অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রতিবেশীর মতন কে একজন তেলো হাঁড়ির মতন মুখ করে ভেতরে এলেন। বুঝলাম ওই খেন্তি পিসি। পাঁচু মামা দরজার ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের ওপর পড়েছিল, সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল, কি করবে তুমি আমার? এমন কোনো স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই, জানো আমার বুকের মধ্যে সিংহ। এইটুকু বলতেই খেন্তি পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন, আর পাঁচু মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগুন্তি হাঁড়ি কলসির মধ্যে সেঁধিয়ে গেল। খেন্তি পিসি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাত মস্তক আমাকে কাঠ ফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন। আমার হাত এমনই কাঁপতে লাগলো যে চিঠিটা খড়মড় খড়মড় করে উঠল। তাই শুনে খেন্তি পিসি এমনই চমকালেন যেন বন্দুকের গুলি শুনেছেন। কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু সে কথা বলবার আগেই সেজ দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। খেন্তি পিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন, খেন্তি, তুই আবার এখানে কেন? খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার ওপর থেকে সরিয়ে বরফের মতন ঠান্ডা গলায় বললেন, কেন, তোমার কি তাতে কোনো অসুবিধে হচ্ছে? পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না, আবার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো সস্তা, রাবিশ। বাপের বাড়ি থেকে কলাটা মূলোটা দূরে থাকুক, কচুটারও মুখ দেখি না, তাই বলে বৌদির ঘরের কোনায়ও একটি জায়গা হবে না? পাঁচু মামা এখানে দুটো হাঁড়ির মাঝখান দিয়ে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে বলল, জায়গা হবে না কি হবে, তাতে তো তোমার ভারী বয়ে গেল। এই ভর সকালে আমার ঘরেই বা তোমার কত জায়গা? বলেই কচ্ছপের মুন্ডুর মতন সুট করে আবার অদৃশ্য হয়ে গেল। সেজ দাদামশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন, এই এই পাঁচু হতভাগা, বেরিয়ে আয় বলছি, আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে, খুঁজে দে বলছি, নইলে ভালো হবে না। সঙ্গে সঙ্গে খেন্তি পিসিও বললেন, বেরো এক্ষুনি, তুই নিশ্চয়ই আমার সুটকেস থেকে বাড়ির নকশাটা সরিয়েছিস, বেরো বলছি, তোকে আমি সার্চ করবই, না বেরোলে ওই খাটের তলায় দিয়েই সার্চ করব। আমি জানি না তোদের চালাকি, প্রতিবেশীর বাক্সর জন্য তোরাও ছোঁক করে বেড়াচ্ছিস, অথচ বাক্সতে আর কারো অধিকার নেই, ওটা স্ত্রীধন, ওটা আমি পাবো। সেজ দাদামশাই রেগে বললেন, তুই পাবি মানে? তোর ভজার পেটে যাবে বল? আমি আইন পাশ করেছি, তা জানিস? কেউ যদি পায় তো আমি পাবো। জানিস আমি 200 টাকা খরচ করে ডিটেকটিভ লাগিয়েছি।
ও বাক্স আমি বের করবই। এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল। দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো অলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন। বিড়িটা এবার বের করে বললেন, মনে থাকে যেন 3 ভাগের 1 ভাগ আমার। যদি বাক্স পান আমার অদ্ভুত বুদ্ধির সাহায্যেই পাবেন। খেন্তি পিসি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচু মামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে আছে। আর যায় কোথা! নিমেষের মধ্যে হিড়হিড় করে টেনে পাঁচু মামাকে বের করে এনে 2 থাপ্পড় লাগালেন। তারপর বুক পকেট থেকে একটা মোটা মতন কাগজ টেনে বের করে বললেন, তবে না, নকশা নিসনি? তারপর কাগজটা খুলে বললেন, ইস, দেখেছ সেজদা, বেটা ছেলে সংস্কৃতে 19 পেয়েছে। সেজ দাদামশাইও অমনি বললেন, কই দেখি দেখি। চিমড়ে ভদ্রলোকও এগিয়ে বললেন, মানুষ হওয়াই একরকম অসম্ভব। পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকল এবং এবার পা গুটিয়ে সাবধানে বসে বলল, আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি? বিশেষত খেন্তি পিসির মতন একজন আকাট মুখ্য স্ত্রীলোকের। নকশা হারিয়েছে, দরকারি কাগজ হারিয়েছে, তাই আমার উপর হামলা। আর ওই ইজের পড়া ছোকরার হাতে যে কাগজটা আছে সেটা কি? পাঁচু মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি, কিন্তু তখন দেখলাম আপত্তি টাপত্তি করবার সময় নেই। দেখলাম খেন্তি পিসি, সেজ দাদামশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে, পাঁচু মামার সংস্কৃতের নাম্বার ভুলে গোল হয়ে আমার থেকে এগিয়ে আসছেন। শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বুঝলাম বিপদ সন্নিকট। হঠাৎ ও দিদিমা বলে চেঁচিয়ে ধা করে আমার পেছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম। বুঝলাম দেয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি। নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম। এবার আমি নিরাপদ। যদিও আমি এখনো অবধি চা পাইনি, তবুও নিরাপদ। আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম। আমি জানি ওদের কারুর সাধ্য নেই ওপরে ওঠে। আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরে দিল। আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগলো। দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে। কত বছর ধরে কে বা জানে। শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকম বকম করছে। দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতন করা, তাতে খোপ খোপ আছে। পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিক একটা পায়রা পায়রা গন্ধ। খিদে যে পাইনি তা নয়, তবু যেই মনে হলো নিচে সব ওত পেতে বসে আছে, নেমেছে কি কপাং করে ধরবে, অমনি আর আমার নামবার ইচ্ছে রইল না। দরকার হলে ছাদে শুধু দিনটা কেন, রাতটাও কাটাবো, তাই স্থির করলাম। কিছু করবার নেই, কিছু দেখবার নেই। চারদিকে পাঁচিল, উপরে আকাশ আর কয়েকশো পায়রা, কে জানে। শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে, কখনো রেগে চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম, যেন পায়রাদের রাজ্যে এসেছি। খোপের ভেতর থেকে দেখলাম কচি কচি লালমুখরা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরা চেঁচা লাগিয়ে দিয়েছে। সারি সারি খোপে শত শত পায়রার বাসা। চারদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটো খোপ ছাড়া। তখন আমার গায়ের লোমগুলো
খড়খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো, আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল। কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম শোঁ শোঁ করে সমুদ্রের শব্দ, যে আমি কোনোদিন অঙ্কে 40-এর বেশি পেলাম না। সেই আমি কি তবে আজকে 100 বছর ধরে কেউ যা পাইনি সেই খুঁজে পাবো? খট করে হাঁটু দুটো ফের শক্ত হয়ে গেল, আর আমি তরতর করে গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে উপরে উঠে গেলাম। উপরে গিয়ে দেখি গম্বুজের চারদিকটা গোলপানা বটে, কিন্তু মাঝখানটা ফোঁপড়া, কেমন একটু ভিজে ভিজে গন্ধ, আর ভেতরের দেয়াল কেটে লেখা রয়েছে খোঁচা খোঁচা হরফে, ইতি শ্রী গজার একমাত্র আশ্রয়। ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে। দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট তাক করা আছে। বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে, তাতেই জায়গার অভাবে পায়রা বাসা করেনি। তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল। মাটিতে বসে দুহাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম। কি আর বলবো, তার রং একটুও চটেনি, একেবারে চকচক করছে, আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জল জল করছে। কোলের ওপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম। ওপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ, মাঝখানে একটা ছেঁদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো, যাকে বলে পুঁথি। তার এক পৃষ্ঠায় সংস্কৃত মন্ত্র লেখা, অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কি সব লিখেছে। সেই পুঁথিও নামালাম। নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। বাক্সের মধ্যে 8-10টা সাদা, লাল, নীল, সবুজ পাথর বসানো আংটি, হাড়, বালা, আর একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল। বুঝলাম স্বপ্নে প্রতিবেশী এইটাই আমার মাকে দিতে বলেছিলেন, তাই সেটা তখনই পকেটে পুরলাম। তারপর পুঁথিটা খুলে কি আর বলবো, দেখলাম যে গজার হাতে লেখা পড়া আমার সাধ্যি নয়। বুঝলাম পুঁথিটা সেজো দাদামশাইয়ের হাতে দেওয়া দরকার। বাক্সটা দিদিমাকে দেব, যেমন খুশি ভাগ করে দেবেন। তখন আমি ওদের ক্ষমা করলাম। আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করার জন্য ওদের ওপর একটুও রাগ রইল না। বাক্সটা নিয়ে যে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম, আবার দেয়াল বেয়ে বাইরের দেয়াল দিয়ে নামলাম, সে আর কি বলবো। তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাঁজ বেয়ে নামাটাও প্রায় অমানুষিক কাজ। নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু আমার হাতে ধরা 100 বছর আগে হারানো প্রতিবেশীর বর্মি বাক্স দেখে সবাই নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেবল ফেলফেল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম, আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁথি বের করে সেজো দাদামশাইয়ের হাতে দিলাম। সেজো দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে উল্টাতে লাগলেন, আর চিমড়ে ভদ্রলোকও অভ্যাস মতন নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের উপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেজো দাদামশাই খুব লম্বা, আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে বিশেষ সুবিধা হলো না। হঠাৎ সেজো দাদামশাই বিষম চমকে উঠে বললেন, আরে এ যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসর থেকে হারিয়ে যাওয়া সেই পুঁথি, এ কোথায় পেলি? আরে এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়িয়েছিলেন, আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসে মশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছিলেন। তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়াতে আরও বিষম চমকে গিয়ে বললেন, শোনো শোনো, প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো। আরে
এটা যে একটা ডায়েরির মতন শোনাচ্ছে। না আছে তারিখ, না আছে বানানের কোনো নিয়ম কানুন। বেটা সাক্ষাৎ মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি সব লিখেছে দেখো। সোমবার। সর্বনাশ হইয়াছে। মাতা ঠাকুরানীর গরুর গাড়ি উঠানে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরানী সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যাস মতন বাড়িশুদ্ধ সকলকে তাড়ন পীড়ন করিতেছেন। মঙ্গলবার। আর পারা যায় না। বাক্স আমি কিছুতেই কাহাকে দেব না স্থির করিয়াছি, অথবা ইহারা যে রূপ খোঁজাখোঁজি শুরু করিয়াছে, বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া আর কোনো উপায় নাই। বগলে কড়া পড়িয়া গিয়াছে। শুক্রবার। সৌভাগ্যবশত তাড়িওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি। খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব। সোমবার। তাড়িওয়ালার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি। বিষম লাভ হইতেছে। এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয়। শনিবার। জিনিসপত্র বহু কিনিয়াছি, বহু দানও করিয়াছি। ইহারা জিনিস লয়, অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে। তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব। রবিবার। ঘটনাক্রমে গম্বুজের ভেতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি। এখানেই আমার এই লিপি ও বাকি গুটিকতক অলঙ্কার রাখিলাম। ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবে। ইতি শ্রী গজা। সেজ দাদামশাই হতাশ গলায় বললেন, তারই পর বোধহয় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন। গজার আর কাউকে গয়না উপহার দেওয়া হয়নি। শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি। প্রদীপিসির ফিক করে হাসার কারণও বোঝা গেল। তার মতে গজার থেকে বাক্স পাবার যোগ্য পাত্র আর কেই বা ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে খেন্তি পিসি বললেন, বাক্সে কি আছে? দিদিমা ঢাকনি খুলে দেখলেন। বললেন, আমি ভাগ করে দিচ্ছি। খেন্তি, যদিও তুই আমার কাছ থেকে সেবার 300 টাকা ধার নিয়ে শোধ দিসনি, তবু এই হারটা তুই নে। সেজ দাদামশাইকে বললেন, ঠাকুরপো, তোমার কথা যত কম বলা যায় ততই ভালো। তুমি এই হীরের আংটি নাও। এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব। এটা পাঁচুর, এটা ন্যাড়ার প্রাপ্য, এটা পুটকি পাবে, এটা মুচকি পাবে। এই বালা জোড়া আমার ভাগ, আমার মেয়েকে দেব বলে মাকে দেবার জন্য আমার হাতে দিলেন। তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন, বাকি রইল এই পান্নার আংটি। এটা দাদা তোমার, কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না। এবার চলো দেখিনি, কত পুলি বানিয়েছি, হাত মুখ ধুয়ে খাবে চলো। হ্যাঁ, বাক্সটা কিন্তু আমি নিলাম, মশলা রাখবো। দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্তি পিসি পাঁচু মামাকে বলছেন, তাকে দিল 7 নহর আর আমার বেলায় 1 ছড়া। আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন, স্যার, আমার 200 টাকা। শেষ হলো আমার আজকের গল্প। গল্পটি বেশ মজার, তাই না? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্পগুলো শোনার জন্য। আজকের গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।